নমস্কার সকলকে। বিএজিসি রেডিওর এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। একটা গল্প দিয়ে আজকের এপিসোডটা শুরু করি। নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের লিটল ইটালি অঞ্চলের একটি গল্প। রোববারের রাত একটি সিসিলিয়ান আমেরিকান ফ্যামিলির একটি তরুণ ছেলে ডিনারের পর চ্যানেল বদলাতে একটি বিদেশি ছবিতে তার চোখ আটকে গেল। ছবিটি যখন শেষ হলো তখন তার দুনিয়াটাই বদলে গেছে, দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে। তার কারণ ছবিটিতে যে দেশের, যে পরিবেশের কথা, যে মানুষগুলোকে দেখানো হচ্ছিল, তাদের যে সংকট, তাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রকৃতি, তাদের সম্পূর্ণ চারিদিকের দুনিয়াটা, যে আবহ সঙ্গীত ব্যবহার করা হচ্ছিল, এ সব কিছু তার কাছে সম্পূর্ণ অজানা, অচেনা। কিন্তু তাতে লোকগুলোর দুঃখ, কষ্ট, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, এগুলোকে চিনে নিতে, এগুলোকে ছুঁতে তার কিন্তু একটুও অসুবিধা হচ্ছে না। তার মনে হলো যে আন্তর্জাতিক শিল্পের ভাষা মানে কি তাহলে নিজের মনের কথাটা, নিজের অনুভূতিগুলোকে একদম সত্যি করে চিনে বুঝে বলতে পারার ক্ষমতা। এই সাদা কালো বিদেশি ছবিটি সেদিন গভীর রাতে ওই ইটালিয়ান আমেরিকান তরুণ ছেলেটির শিল্পবোধ এবং জীবনবোধকে অনেকটাই বদলে দিয়েছিল। এর কাছাকাছি সময় হায়দ্রাবাদের এক কলেজ ছাত্র, যে কিনা দ্য স্টেট ইউনিভার্সিটির সুইমিং টিমের ক্যাপ্টেন, সে কলকাতায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য এলো। তো একদিন সন্ধেবেলা তার এক কাকা, যে কিনা কলকাতায় থাকতেন, তিনি বললেন, একটা ছবি এসেছে, লোকজন খুব ভালো বলছে, একবার দেখে আসতে পারিস, তোর তো সিনেমায় খুব ইন্টারেস্ট। যেহেতু বাংলা ভাষাটা সে জানে না, সে বোঝে না, তাই অনেকটাই দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আর কী বা করবো এই ভেবেই ছেলেটি ওই ছবিটি দেখতে গেল এবং এমন অনুপ্রাণিত হলো যে তার পরের 6 দিন, দিনে 2টো করে শো, প্রথম এবং শেষ, সে রোজ দেখতে গেল সিনেমা হলে টিকিট কেটে, মানে মোট 12 বার। আর সিদ্ধান্ত নিল যে জীবনে যদি কিছু করতে হয় তাহলে ছবি বানাবো। প্রথম গল্পের তরুণের নাম মার্টিন স্করসেসি এবং দ্বিতীয় গল্পের যুবকটি শ্যাম বেনেগল, যাদের কীর্তি আর পরিচয় দিতে গেলে আরও আস্ত 2টো বিএজিসি রেডিওর এপিসোড লাগবে। ছবিটি 2টো ক্ষেত্রেই পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এই ঘটনা দুটি সামান্য নমুনা যে সত্যজিৎ রায় তার কাজ, তার শিল্প, তার সঙ্গীত দিয়ে এমন অসংখ্য কত মানুষের জীবন, তাদের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিয়েছেন। কিন্তু সত্যজিৎ রায় মানে তো শুধুই চলচ্চিত্রকার নয়, শিল্পের প্রায় সব বিভাগেই তার দক্ষতা, তার মুনশিয়ানা অভাবনীয়, প্রায় একটা রূপকথার মতো। এই রূপকথার কিছু অধ্যায় নিয়ে বিএজিসি রেডিওর এই বিশেষ পর্ব। মহারাজা তোমারে সালাম। অসম্ভব ব্যপ্ততার জীবনের এবং তার কাজের কিছুটা আপনাদের সাথে পর্যায়ক্রমে ভাগ করে নেওয়ার চেষ্টা করব আমরা। সাথে থাকবে ওনার ছবিতে ব্যবহৃত অথবা ওনার সুরারোপিত কিছু অসাধারণ গান, কিছু মিউজিক। শুনতে থাকুন বিএজিসি রেডিও। আসছে আমাদের প্রথম গান, তারপর প্রথম পর্বে তার ছোটবেলার বেড়ে ওঠার কিছু গল্প। মনে বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। স্মৃতিকে সবাই ধরে রাখতে পারে না, সবাই পারে না স্মৃতিপটে ফুটে ওঠা কাহিনীকে সরস ও সাধু করে শোনাতে।
সত্যজিৎ রায় এই দুটো কঠিন কাজই খুব সহজ করে আর সুন্দর করে করেছিলেন আনন্দ থেকে প্রকাশিত যখন ছোট ছিলাম বইটিতে। তো অনুষ্ঠানের এই পর্যায়ে ওই বইয়ের কিছু নির্বাচিত অংশ আপনাদের সাথে ভাগ করে নেব। বইটির ভূমিকাতে খুব সুন্দর করে লেখা ছিল যে একদা যিনি আমাদের চলচ্চিত্রকে রাতারাতি সাবালক করে তুলেছিলেন পথের পাঁচালী উপহার দিয়ে, আজ তিনি নতুন করে যেন শুরু করলেন আরেক পথের পাঁচালী, যে পথ গিয়েছে তার নিজেরই সোনালি শৈশবের দিকে। এই নতুন পথের পাঁচালীতেও একটি ছেলের মুগ্ধতা ও বিস্ময়, কল্পনা ও কৌতূহল, কৌতুক ও রোমাঞ্চ, অনুভব ও উপলব্ধি নিয়ে বড় হয়ে ওঠা ছবির মতন তিনি আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। সন্দেশ পত্রিকা এবং তার সাথে সাথে ইউরোয়ান সানসের ব্যবসাও উঠে যাওয়ার পর 6 বছর বয়সে সত্যজিৎ তার মার হাত ধরে গড়পাড় ছেড়ে ভবানীপুরে এসে উঠলেন। আপনাদেরকে 2 বা 3টে এমন ঘটনা পড়ে শোনানোর চেষ্টা করছি বইটা থেকে, যেখান থেকে দেখা যায় যে অত ছোট বয়সেও তার ভিজুয়ালসের প্রতি যে একটা অদ্ভুত অন্য ধরনের পর্যবেক্ষণের ক্ষমতা, তার একটা আভাস পাওয়া যায়। গ্রীষ্মকালের দুপুরে যখন শোবার ঘরের জানলা বন্ধ করে দেওয়া হতো, তখনও কেমন জানি খড়খড়ির ফাঁক দিয়ে আলো আসার দরুন দিনের একটা বিশেষ সময় রাস্তার উল্টো ছবি পড়ত জানলার বিপরীত দিকের দেয়ালের অনেকখানি জায়গা জুড়ে। বন্ধ ঘরে ম্যাজিকের মতো রাস্তার লোক চলাচল দেখা যেত। গাড়ি, রিক্সা, সাইকেল, পথচারী সব কিছু দিব্যি বোঝা যেত ওই ছবিতে। কতদিন যে দুপুরে শুয়ে শুয়ে এই বিনে পয়সার বায়োস্কোপ দেখেছি তা ঠিক নেই। আমাদের বাড়ির সদর দরজায় একটা ছোট্ট ফুটো ছিল। দরজা বন্ধ করে সেই ফুটোর সামনে ঘষা কাচ ধরলেও বাইরের দৃশ্য ক্ষুদে আকারে উল্টো করে সে কাচের উপর স্পষ্ট দেখা যেত। এটা নতুন কিছু নয়, এটাই হলো ফটোগ্রাফির গোড়ার কথা। আর এটা যে কেউ নিজের বাড়িতেই পরীক্ষা করে দেখতে পারে। কিন্তু তখন অজান্তে ব্যাপারটা ঘটতে দেখে ভারী অবাক লেগেছিল। আসলে আমার অনেকটা সময় একাই কাটাতে হতো, বিশেষ করে দুপুরবেলাটা, কিন্তু তাতে আমার কোনোদিন একঘেয়ে লেগেছে বলে মনে পড়ে না। 10 খণ্ডের বুক অফ নলেজের পাতা উল্টিয়ে ছবি দেখা ছিল এই অবসর সময়ের একটা কাজ। বই ছাড়াও সময় কাটানোর জন্য ছিল এক আশ্চর্য যন্ত্র যার নাম স্টিরিওস্কোপ। তখন অনেকের বাড়িতে এই জিনিসটা দেখা যেত, আজকাল আর যায় না। ভিক্টোরিয়া যুগের আবিষ্কার এই যন্ত্র। তলায় একটা হাতল, সেটা ধরে ফ্রেমে আটা জোড়া আতশ কাচ 2 চোখের সামনে ধরতে হয়। কাঁচের সামনে হোল্ডারে দাঁড় করানো থাকে ছবি। একটা ছবি নয়, লম্বা কার্ডে পাশাপাশি 2টো ফটোগ্রাফ। দেখলে মনে হবে একটাই ছবি, কিন্তু আসলে তা নয়। দৃশ্য একই, কিন্তু তোলা হয়েছে এমন ক্যামেরা দিয়ে যার সামনে একটার বদলে 2টো লেন্স, যেন মানুষের 2টো চোখ। বাঁ দিকের লেন্স তুলছে বাচক যা দেখে তাই, আর ডান দিকটা তুলছে ডান চোখের দৃষ্টি দিয়ে। জোড়া কাঁচের ভিতর দিয়ে যখন দেখা যায় তখন 2টো ছবি মিলে একটা হয়ে যায় আর মনে হয় জীবন্ত দৃশ্য দেখছি। আসছে আরেকটি গান, তারপর ছোটবেলার আরও কিছু গল্প, যার পার্শ্ব চরিত্রে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। শুনতে থাকুন বিএজিসি রেডিও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যজিতের জন্ম এমন এক পরিবারে
যে পরিবার বাংলার সাহিত্যে এবং শিল্পে হয়তো ঠাকুরবাড়ির পরেই সব থেকে বেশি স্মরণযোগ্য এবং প্রভাব প্রতিপত্তিময়। এই পরিবারের বেশ কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারের কথা যখন ছোট ছিলাম বইটিতে রয়েছে। তাদের মধ্যে আপনাদেরকে একটা শোনাই, সত্যজিৎ রায়ের ছোট কাকা সুবিমল রায়ের গল্প। কি অসম্ভব ইন্টারেস্টিং লোক ছিলেন দেখুন। খাওয়া, বিশ্রাম, কাজ, বেড়ানো, গল্প করা, এর সব কিছুর ফাঁকে ফাঁকেই চলতো ছোট কাকার ডায়েরি লেখা। এটা জোর দিয়ে বলতে পারি এমন ডায়েরি কেউ কোনো দিন লেখেনি। এতে থাকতো সকালে কাগজ পড়া, জরুরি খবরের শিরোনাম থেকে শুরু করে প্রতি ঘন্টায় কি করলেন, কি পড়লেন, কি খেলেন, কোথায় গেলেন, কি দেখলেন, কে এলো, এই সব কিছুর বিবরণ। ট্রেনে করে বাইরে গেলে ইঞ্জিনের কি টাইপ সেটাও উনি লিখে রাখতেন। এই ডায়েরি লেখা হতো 4 রকম কালিতে, লাল, নীল, সবুজ আর কালো। একই বাক্যে 4 রকম রঙই ব্যবহার হচ্ছে, এই নমুনা ছোট কাকার ডায়েরিতে অনেকবার দেখেছি। এই রং বদলের আবার একটা নিয়ম ছিল, তবে সেটা কখনোই আমার কাছে খুব পরিষ্কার হয়নি। এইটুকুই জানতাম যে প্রাকৃতিক বর্ণনা সবুজ কালিতে লেখা হবে, বিশেষ্য হলে তাতে লাল কালি ব্যবহার হবে। যেমন আজ তুমুল বৃষ্টি, মানিকদের বাড়ি যাওয়া হলো না। এই যদি দুটো পরপর বাক্য হয় তাহলে প্রথমটা লেখা হবে সবুজ কালিতে, দ্বিতীয়টির প্রথম দুটো কথা হবে লাল আর বাকিটা কালো কিংবা নীল। এই ডায়েরির আরেকটা জিনিস না বললেই নয়, ছোট কাকা পেটুক না হলেও খেতেন তৃপ্তি করে। রোজ এ বাড়ি ও বাড়ি গিয়ে চা খাওয়ার ব্যাপারটা ছিল এক বিশেষ ঘটনা। ডায়েরিতে এর উল্লেখ থাকতো, তবে মামুলিভাবে নয়। যে চাটা খেলেন তার একটা বিশেষণ, আর ব্র্যাকেটের মধ্যে সেই বিশেষণের একটি ব্যাখ্যা। 1 মাসের ডায়েরি থেকে এরকমই চায়ের 12টি উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। 1. নৃসিংহ ভোগ্য চা, ভৈরবকান্তিজনক, হুহুঙ্কার প্রসাদক, জোরালো চা। 2. বৈষ্ণব ভোগ্য চা, নিরীহ, সুমিষ্ট, সুকোমল, অহিংসক চা। 3. বিবেকানন্দ ভোগ্য চা, কর্মযোগ স্পৃহাবর্ধক, বাগ বিভূতিপ্রদ, তত্ত্বনিষ্ঠার অনুকূল উপাদেয় চা। 4. ভট্টাচার্য ভোগ্য চা, বিজ্ঞতাবর্ধক, গাম্ভীর্যপ্রদ, অনুগ্রহ হৃদ্য চা। 5. ধন্বন্তরী ভোগ্য চা, আরোগ্যবর্ধক, আয়ুষ্য, রসায়ন গুণ সম্পন্ন চা। 6. পাহারাদার ভোগ্য চা, সতর্কতাবর্ধক, উত্তেজক, তন্দ্রানাশক চা। 7. মজলিসি চা, মশগুল মশগুল, ভাব উদ্রেককারী চা। 8. কেরানি ভোগ্য চা, হিসেবের খাতা দেখায় উৎসাহবর্ধক, বাদামি স্বাদু চা। 9. হাবিলদার ভোগ্য চা, হিম্মতপ্রদ, হাম্বড়া ভাবের প্রবর্তক চা। 10. জনসাধারণ ভোগ্য চা, বৈশিষ্ট্যহীন, চলনসই চা। 11. নারদ ভোগ্য চা, সঙ্গীতানু রাগবর্ধক, তত্ত্বজ্ঞান প্রসাদক, ভক্তি রসোদ্দীপক চা। আর 12. হনুমান ভোগ্য চা, বিশ্বাসযোগ্যতাবর্ধক, সমস্যা সমুদ্র লঙ্ঘনের শক্তিদায়ক, বিক্রমপ্রদ চা। মানে ভাবুন, একটি লোক বিভিন্ন বাড়িতে চা খেতে যাচ্ছেন এবং চা খেয়ে সেই চাগুলি এর মধ্যে কোনো একটি পর্যায়ক্রমে লিখে রাখছেন ডায়েরিতে। এরকম আগে শুনেছেন কি? তো আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে সকালে উঠে আপনারা যে চাটা খেলেন সেটি এই 12 প্রকার চায়ের মধ্যে কোনটি? লিখে আমাদের জানাবেন। এক যে ছিল রাজা, বাহ, এইভাবেই গাও, দেখেন। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ। রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ। বাহ, বড় ভালো
এদেশে তো গানখানা। এবারের গল্পে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যজিতের বয়স যখন 10, তখন তিনি গিয়েছিলেন শান্তিনিকেতনের পৌষ মেলায়। নতুন অটোগ্রাফের খাতা নিয়ে ভীষণ শখ তার প্রথম পাতায় রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে একটা কবিতা লিখিয়ে নেওয়ার। বাকিটা পড়ছি। এক সকালে মার সঙ্গে গেলাম উত্তরায়ণে। খাতাটা দিতেই রবীন্দ্রনাথ বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। কথা মতো গেলাম পরের দিন। টেবিলের ওপর চিঠি পত্র, খাতা, বইয়ের ডাই, তার পেছনে বসে আছেন রবীন্দ্রনাথ। আর আমাকে দেখেই ছোট্ট বেগুনি খাতাটা খুঁজতে লেগেছেন সেই ভিড়ের মধ্যে। মিনিট 3 হাতড়ানোর পর বেরোলো খাতাটা। সেটা দিয়ে মার দিকে চেয়ে বললেন, এটার মানে ও আরেকটু বড় হলে বুঝবে। খাতা খুলে পড়ে দেখি 8 লাইনের কবিতা, যেটা আজ অনেকেরই জানা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। 7ই পৌষ 1336, শান্তিনিকেতন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এবার পরের গান, তারপর প্রেমিক সত্যজিৎ। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রেমিক সত্যজিতের প্রসঙ্গে যাওয়ার মাঝে একটা জুৎসই গান খুঁজছিলাম এবং খুঁজে পেলাম এই দুর্লভ কিন্তু ভীষণ প্রাসঙ্গিক গানটি। গানটি কেন বিশেষ আর কেনই বা প্রাসঙ্গিক, সেটি গানের পরেই বলছি। শুনতে থাকুন বিএজিসি রেডিওর এই বিশেষ পরিবেশনা। স্বপ্নে আমার মনে হলো, কখন ঘাদিলে আমার উদারে হায়। স্বপ্নে আমার মনে হলো, আমি জাগি নাই গধূলি মিলালে অন্ধকারে হায়। স্বপ্নে আমার মনে হলো। আপনারা যে গানটি শুনলেন, কণ্ঠ স্বয়ং বিজয়া রায়ের, সম্ভবত 1940 সাল নাগাদ রেকর্ডিং। তো রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিতের প্রেমিক সত্তার পারফেক্ট যোগাযোগের গান, কি বলুন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েট হবার পর 1940-এর মাঝামাঝি শান্তিনিকেতনের কলাভবনে ভর্তি হয়েছিলেন সত্যজিৎ। এই কলাভবনে তিনি নন্দলাল বসু আর বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীকে তার শিক্ষক হিসেবে পান এবং এই কলাভবনের ট্রেনিং তার শিল্প চেতনাকে অসম্ভব প্রভাবিত করেছিল। অথচ গল্পটা হচ্ছে এই যে উনি কিন্তু এই কলাভবনে যেতেই চাননি, তাকে জোর করে পাঠানো হয়েছিল। এবং সেটা কেন, সেই সম্বন্ধে একটা ইন্টারেস্টিং গল্প বলবো আপনাদের। আর এই গল্পটা পাওয়া যায় আনন্দ থেকে প্রকাশিত আমাদের কথা বিজয়া রায়ের বইতে। বিজয়া রায় লিখছেন, রবীন্দ্রনাথ পরলোক চর্চা সম্বন্ধে খুব উৎসাহী ছিলেন এবং প্রায় প্ল্যানচেট নিয়ে বসতেন। এরই একটিতে মানিকের বাবা একবার এসে পড়েন। কিছু কিছু ব্যাপার এমন তাৎপর্যপূর্ণ যে ঘোর অবিশ্বাসীরও মনে হওয়া স্বাভাবিক যে ব্যাপারটা সত্য হলেও হতে পারে। রবীন্দ্রনাথ মানিকের বাবাকে প্রশ্ন করেছিলেন যে উনি বৃদ্ধ বয়সে ছবি আঁকতে আরম্ভ করেছেন, তার ভবিষ্যৎ কি, তার আঁকা ছবি কি নাম করবে। তাতে উনি বড় বড় অক্ষরে উত্তর দিয়েছিলেন, বিদেশে, অর্থাৎ বিদেশে ওর ছবি প্রথম সম্মান লাভ করবে। এবং আশ্চর্যের ব্যাপার হয়েছিল তাই। ওকে জিজ্ঞেস করা হয়েছিল উনি কেমন আছেন, তখনই উত্তর এলো, অন্য প্রশ্ন করো। অর্থাৎ ওখানে সম্ভবত ওর ভালো লাগছে না, কিন্তু সেটা বলতে উনি চাইছেন না। তারপর কথায় কথায় উনি নিজের পুত্রকে রবীন্দ্রনাথের আশ্রমে নেওয়ার পরামর্শ দেন। তারই ভিত্তিতে মানিকের মা
মানিককে শান্তিনিকেতনে পাঠাতে মনস্থির করেন। মানিকের আপত্তি টিকল না, মার কথা তিনি ফেলতে পারলেন না। ফাইন আর্টস শেখার ওর কোনো ইচ্ছে ছিল না। উনি বলতেন দেশে বিদেশে এত অসাধারণ চিত্রশিল্পী আছেন যে তাদের ছাড়িয়ে যাওয়ার শক্তি আছে বলে তিনি মনে করেন না। ভেবে দেখুন যে সমস্ত ক্ষেত্রে তার প্রতিভার চূড়ান্ত বিকাশ ঘটতে দেখা গিয়েছে, তার মধ্যে একমাত্র ছবি আঁকাটাই তিনি শিখেছিলেন প্রথাগত তালিমের মধ্যে দিয়ে। কিন্তু এই তালিমটা তিনি নিতেই চাননি, নেওয়া হয়েছিল একটি প্ল্যানচেটের কারণে। ইন্টারেস্টিং, তাই না? আসুন এবার আপনাদেরকে প্রেমিক সত্যজিতের একটা গল্প বলি। সত্যজিতের প্রেমিক সত্তার নানা গল্প পাওয়া যায় বিজয়া রায় রচিত, সন্দীপ রায় সম্পাদিত, আনন্দ থেকে প্রকাশিত আমাদের কথা এই বইটিতে। পড়ছি আপনাদের জন্য দু একটি ঘটনা। 1940 সাল থেকে মানিকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আরম্ভ হলো। তখনও তাকে ঠিক প্রেম বলা চলে না, তখন আমি বেথুন স্কুলে চাকরি করি। রাত্রে আমি ও মানিক দুজনে বসে রেডিও শুনতাম। তখন যুদ্ধ চলছে এবং বিদেশের সব জায়গা থেকে বাছাই করা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শোনাতো। মানিকের সঙ্গে একসঙ্গে বসে মিউজিক শুনতে শুনতে সেটা যে কবে গভীর প্রেমে পরিণত হয়েছে তা বলতে পারবো না। কিন্তু প্রথম যেদিন বুঝতে পারলাম ততদিনে আমি বেথুন স্কুলে কাজ আরম্ভ করে দিয়েছি। আর এই আমার আসল ও শেষ প্রেম। পুরুষের মধ্যে যা যা গুণ থাকা দরকার সবই মানিকের মধ্যে ছিল, আর একটু বেশি পরিমাণেই ছিল। ও আমার চেয়ে বয়সে ছোট, তার ওপর আবার নিকট আত্মীয়, কাজেই বিয়ের প্রশ্নই ওঠে না। দুজনে ঠিক করলাম কোনো দিন বিয়ে করব না, যেভাবে চলছে চলুক। আমাদের বাড়ি ভর্তি লোক, একা থাকার অবসর খুবই কম, ওই রাত্রি ছাড়া। গল্প করতে করতে হঠাৎ কোনো গোপন কথা মনে পড়ে গেলে সেটা বোঝানোর একটা অভিনব পন্থা বার করা হয়েছিল। উনি আবিষ্কার করেছিলেন এবং আমাকে শিখিয়ে দিয়েছিলেন। গ্রিক অক্ষর ব্যবহার করে উভয়কে জানানো। ভাষাটা ইংরেজি, কিন্তু অক্ষরগুলো গ্রিক। ঘরে কাগজপত্রের অভাব ছিল না, আর কিছু না থাক খবর কাগজ তো আছেই। উনি হঠাৎ খবর কাগজের মাথার উপর খালি জায়গায় যা লিখবার লিখে সময় মতো আমাকে চালান দিয়ে যেতেন, আর আমিও তার উত্তরটা ওইভাবে লিখে ওকে জানাতাম। এরপর সত্যজিৎ চলে যান শান্তিনিকেতনে কলাভবনে, এবং সেখানে 4 বছরের কোর্স 2.5 বছর করেই ফিরে এসে কলকাতায় বিজ্ঞাপনী সংস্থা ডিজে কিমারে চাকরি নেন। বিজয়া রায় আবার চলে যান মুম্বাইতে নায়িকা হবার জন্য, তৎকালীন বম্বেতে। এরপর বেশ কিছু নাটকীয় ঘটনার পরে 1948 সালে সত্যজিৎ রায়ের সাথে রেজিস্ট্রি মতে এবং 1949-এ সত্যজিতের মা সুপ্রভা দেবীর উদ্যোগে ব্রাহ্মমতে তাদের বিবাহ হয়। আমাদের কথা বইটির ভূমিকাতে একটা খুব সুন্দর কথা আছে। আত্মীয়তার বন্ধন সত্ত্বেও পারস্পরিক সম্মান ও ভালোবাসাকে মর্যাদা দিয়ে তারা দুজন সংসার পেতেছিলেন। সংসারের ভেতরে বাইরে কাজের জগতে একে অন্যের পরিপূরক হয়ে উঠেছিলেন অচিরেই। এদের নিরবিচ্ছিন্ন দাম্পত্য জীবন একদা কিংবদন্তির মর্যাদা পেয়েছিল। এরা হলেন সত্যজিৎ ও বিজয়া রায়। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা গ্রাফিক ডিজাইনার সত্যজিৎকে নিয়ে একটু আলোচনা করব। এই পর্বের আমাদের মূল রেফারেন্স হলো সিগনেট প্রেস থেকে প্রকাশিত একটা অসম্ভব ভালো এবং গুরুত্বপূর্ণ বই, দেবাশিস দেব রচিত রং তুলির সত্যজিৎ।
এই বইটিতে সত্যজিৎ রায়ের গ্রাফিক ডিজাইনের যে অসম্ভব ব্যাপ্ত কাজকর্ম সেটিকে নানা পর্যায়ে, যেমন প্রচ্ছদ, অলঙ্করণ, অক্ষরশিল্প, সিনেমার কাজ, এমনই নানা ভাগে গুছিয়ে বিস্তারিত বিশ্লেষণ এবং আলোচনা আছে। 1960 সালে সিনেমা জগৎ পত্রিকাতে সত্যজিৎ রায়কে নিয়ে লেখা একটা প্রবন্ধে পূর্ণেন্দু পত্রী মন্তব্য করেছিলেন, চিত্রকর সত্যজিৎকে না জেনে শুধু চলচ্চিত্রকার সত্যজিৎকে জানা তাকে সম্পূর্ণ জানা নয়। 1942 সালের ডিসেম্বর মাসে শান্তিনিকেতনের পাঠ চুকিয়ে কলকাতায় ফিরে 1943 সালের জুন মাসে বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে সত্যজিৎ যোগ দেন জুনিয়র আর্টিস্ট হিসাবে। তার কলাভবনের যাবতীয় শিক্ষাকে সম্ভবত সবথেকে সার্থকভাবে কাজে লাগানোর সুযোগ এসেছিল সিগনেট প্রেস থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের প্রচ্ছদ আর ইলাস্ট্রেশন করতে গিয়ে। 1943 সালে কিমারের ম্যানেজার দিলীপ কুমার গুপ্ত, যিনি সবার কাছে পরিচিত ছিলেন ডিকে নামে, তিনি শুরু করেন এই প্রকাশনা সংস্থা। প্রতিষ্ঠানটির সঙ্গে সত্যজিৎ যে শুধু একজন কমার্শিয়াল আর্টিস্ট হিসেবেই যুক্ত ছিলেন তা নয়, বরং বলা যায় ডিকের সঙ্গে একজোট হয়ে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছিলেন বাংলা বইয়ের গেট আপ, ডিজাইন আর ছাপার ক্ষেত্রে। পূর্ণেন্দু পত্রী এক স্মৃতিচারণে লিখছেন, সে একটা সময় গেছে যখন সিগনেটের সদ্য বেরোনো একটা বইয়ের সৌরভে আমাদের দিন, দুপুর, সন্ধে, রাত্রি, সপ্তাহ, মাস খুশিতে বিহ্বল। সে একটা সময় ছিল যখন সত্যজিৎ রায়ের একটা প্রচ্ছদের অভিনবত্ব থেকে আরেক প্রচ্ছদের অনির্বচনীয়তার দিকে অভিযানের নিরবিচ্ছিন্ন দর্শক ছিলাম আমরা। 1943 থেকে 1956, অর্থাৎ এই 14 বছর ডিজে কিমারের সঙ্গে যুক্ত ছিলেন সত্যজিৎ। এই দীর্ঘ সময় তার ইলাস্ট্রেশন বিজ্ঞাপন জগৎকে এক নতুন মাত্রা এনে দিয়েছিল। উদাহরণস্বরূপ একটি বিজ্ঞাপনের উল্লেখ করি। বিজ্ঞাপনটি ছিল ম্যালেরিয়া প্রতিষেধক বড়ি প্যালোড্রিনের বিজ্ঞাপনে। মোট 3টে ইলাস্ট্রেশন নিয়ে একটা সিরিজ হয়েছিল 1949 সাল নাগাদ, এবং সেটা প্রেস অ্যাড হিসাবে ইংরেজি খবরের কাগজের দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। বিজ্ঞাপনটির মূল স্লোগান ছিল, দেশের সব বিচক্ষণ পরিবারেই রোববার হলো প্যালোড্রিন খাওয়ার দিন। এই বড়ি সবার জন্য, এটা বোঝাতেই সমাজের 3টে ভিন্ন শ্রেণীর পরিবারকে বেছে নিয়ে 3খানা জমজমাট ঘরোয়া ছবি এঁকেছিলেন সত্যজিৎ। একটি বনেদি বাঙালি পরিবার, একটি বেশ কেতাদুরস্ত সাহেবী ভাবাপন্ন পরিবার, আর তৃতীয়টি এদেশে বসবাসকারী পাক্কা সাহেব পরিবার। এই পরিবারগুলো সামাজিক অবস্থান বোঝাতে লোকেদের চালচলন, ঘরবাড়ি, গৃহসজ্জার খুঁটিনাটিকে ডিটেল হিসাবে ব্যবহার করে সত্যজিৎ যে ইলাস্ট্রেশনটা করেছিলেন তা তার নিজের ভাষায় ফিল্মিক, ভেরি ভেরি ফিল্মিক, যা কিনা বহু বছর পরে শ্যাম বেনেগলকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে এই ইলাস্ট্রেশনটা সম্বন্ধে সত্যজিৎ মন্তব্য করেছিলেন। সিনেমায় একটা ন্যারেটিভ স্টাইলকে ব্যবহার করার যে চিন্তা সিনেমা তৈরির অনেক আগেই ছাপ রেখে গেছে, এই ইলাস্ট্রেশনটি তার একটা ভীষণ বড় উদাহরণ। এরপর 1961 সালের মে মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। 1913-এ সত্যজিতের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর হাতে তৈরি করা মাসিক পত্রিকা সন্দেশ, যা কিনা বহুদিন বন্ধ ছিল, সত্যজিৎ সিদ্ধান্ত নিলেন সেই পত্রিকাটি নতুনভাবে বার করতে হবে। তো সেই থেকে জীবনের শেষ দিন অবধি সন্দেশের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। শুধু তাই নয়, একেবারে প্রথম সংখ্যা থেকেই নতুন উদ্যমে শুরু করে দিয়েছিলেন ক্যালিগ্রাফি, ইলাস্ট্রেশন, প্রচ্ছদ আঁকা ইত্যাদি নানা রকম কাজ। এই পর্বে এসে তিনি ইলাস্ট্রেশনের ক্ষেত্রে যে অবদান রেখে গিয়েছেন তার নিঃসন্দেহে সব থেকে বেশি উল্লেখযোগ্য। মোটামুটি একটা হিসাব বলছে সন্দেশের জন্যই প্রায় 1000-এর ওপর ইলাস্ট্রেশন করেছেন সত্যজিৎ। নিজের লেখা তো ছিলই, অন্য লেখকদের লেখার সঙ্গেও ছবি এঁকেছেন অনেক। তবে সব থেকে বড় কথা হলো, পরিমাণের এই বিচারের চেয়েও মাধ্যমটিকে শিল্পের সামগ্রিক বিচারে যে মর্যাদার আসনে তিনি বসিয়ে দিয়ে গেছেন তা তুলনাহীন। এবং খুব ইন্টারেস্টিংলি এই ছবিগুলোকে
কোনো বিশেষ একটা স্টাইলের মধ্যে আবদ্ধ না রেখে প্রতিবার নতুন লেখার সঙ্গে সঙ্গে ছবিতেও উনি নানা রকমের অভিনবত্ব আনার চেষ্টা করে গেছেন। এক্ষেত্রে কাহিনীর মেজাজ ও পরিবেশের সঙ্গে ইলাস্ট্রেশনও যে কতখানি মানানসই হয়ে উঠতে পারে তা লক্ষ্য করার মতো। এবার আসি সত্যজিতের পোর্ট্রেট আঁকার ক্ষমতা নিয়ে একটা মজার গল্পে। অনেক সময় চিত্রনাট্য অনুযায়ী একটি চরিত্রের নাক, চোখ, মুখ সমেত চেহারাটা কীরকম হবে সেটা আগে থেকেই এঁকে নিয়ে সেই মতন তিনি অভিনেতা বাছাই করতেন। এমনকি যে কোনো লোককে একবার দেখে তার সেই চেহারাটা মন থেকে এঁকে ফেলতে পারতেন নির্ভুলভাবে। বোরাল গ্রামে পথের পাঁচালী শুটিংয়ের সময় সত্যজিৎ পরপর কয়েকদিন এক টাক মাথা বুড়োকে দেখেছিলেন, যাকে পরে একটা চরিত্রের সঙ্গে মানাবে বলে তার মনে হয়েছিল। কিন্তু যথাসাধ্য বর্ণনা দেওয়ার পরেও গ্রামবাসীদের যখন বোঝানো গেল না কার কথা বলা হচ্ছে, তখন সত্যজিৎ কাগজ পেন্সিল নিয়ে মন থেকে তার একটা ছবি এঁকে দিতেই মুহূর্তের মধ্যে সবাই তাদের গ্রামের হরিবাবুকে চিনে ফেলেছিল। এই ঘটনা অপুর পাঁচালী বইতে সত্যজিৎ নিজেই লিখেছেন। এছাড়াও সত্যজিতের ক্যালিগ্রাফি, পিক্টোগ্রাফি এবং লেটারিং নিয়ে বিএজিসি রেডিওর 2-3টে এপিসোড তো করে নেওয়াই যায়, এতই ব্যপ্ত ছিল তার কাজ। আপনারা ওনার তৈরি 3টে লোগো হয়তো সবাই দেখেছেন, দেশ, নান্দিকার এবং নন্দন। 1950 সালের জানুয়ারি মাসে সত্যজিৎ রায় যখন ডিজে কিমারে কাজ করছেন, তখন 6 মাসের জন্য তাকে লন্ডন পাঠানোর একটা ব্যবস্থা হলো। তারপরের ঘটনাটা পড়ছে আমাদের কথা বইটা থেকে। বিলেতে রওনা হওয়ার আগে ডিকে অর্থাৎ দিলীপ গুপ্ত মানিককে পথের পাঁচালী ছোটদের সংস্করণ তখন সবে লেখা হয়েছিল পড়তে দিয়েছিলেন। যখন জানলেন যে মানিক পথের পাঁচালী পড়েননি, খুব রাগ করে বইটা দিয়ে বলেছিলেন, পথের পাঁচালী না পড়ে থাকলে তোমার শিক্ষায় অসম্পূর্ণ। ছোটদের জন্য যেটা লেখা হয়েছে আম আটির ভেপু, এটার ইলাস্ট্রেশন তোমায় করতে হবে। বইটি ভালো করে পড়ে দেখো, আমাদের গ্রাম বাংলার সব কিছু জানতে পারবে। মানিক লজ্জিত হয়ে পড়েছিলেন এবং পড়ে মুগ্ধ হয়েছিলেন, এবং তখন থেকেই মনের গোপন কোণে ছবি করার ইচ্ছেটা দানা বাঁধতে থাকে। জাহাজে বসে ইলাস্ট্রেশন করতে করতে ওর চোখের সামনে যেন ছবিটা উনি দেখতে পাচ্ছিলেন। ফিরে যাই দেবাশিস দেবের বইতে। পথের পাঁচালীর জন্য প্রথাগতভাবে কিন্তু কোনো চিত্রনাট্য লেখা হয়নি, আঁকা হয়েছিল। এ প্রসঙ্গে সত্যজিৎ নিজেই লিখেছেন যে পথের পাঁচালীর চেহারা যে সাধারণ বাংলা ফিল্মের থেকে সম্পূর্ণ আলাদা হবে তা আমি জানতাম। ফলে দৃশ্যের পর দৃশ্যে কাহিনী কিভাবে এগোবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য পারম্পর্য বজায় রেখে বিস্তারিতভাবে আমি তার স্কেচ করে ফেলবো, এটা মনস্থ করি। ছবির চেহারা কি হবে সেটা মোটামুটি মাথায় আসার সঙ্গে সঙ্গেই আমি একটা স্কেচ বুকে বেশ যত্ন সহকারে কমিক্সের ঢঙে পরপর ছবি এঁকে ফেলি। যখন প্রডিউসারের দৌড়ে দৌড়ে ঘোরা শুরু হলো, তখন এই খাতা হলো আমার সঙ্গী। শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু লোককে দেখিয়ে কনভিন্স করানোর জন্য আঁকা এইসব ছবির সঙ্গে তার শিল্পকর্মের মূল ধারার অবশ্যই কোনো যোগ ছিল না। সৌভাগ্যক্রমে পথের পাঁচালী সিনেমাটি শেষ পর্যন্ত তৈরি হওয়া এবং পৃথিবী জুড়ে নাম করার ফলে এই ছবিগুলোর কথাও জানাজানি হয়ে যায় এবং ধীরে ধীরে আপামর সিনেমাপ্রেমী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। এই অমূল্য শিল্পকর্মটি প্যারিসের সিনেমা সংগ্রহশালাতে দিয়ে দেওয়া হয়েছিল সত্যজিতের ইচ্ছে অনুসারেই। তো এখান থেকে শুরু হলো বাংলা, ভারতীয় এবং বিশ্ব চলচ্চিত্রের এক নতুন মোড়।
আমাদের এই বিশেষ অনুষ্ঠানের প্রথম পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরের পর্বে আপনাদের শোনাবো সত্যজিতের চলচ্চিত্রের গল্প, তার ছবি নিয়ে নানা ভাবনা, শুটিংয়ের গল্প, প্রস্তুতির গল্প এবং একটি না হওয়া সিনেমার টান টান রোমাঞ্চকর কাহিনী। শুনতে থাকুন বিএজিসি রেডিও। আর আমাদের অবশ্যই জানান এই সামান্য প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। আমাদের ইমেল BAGCradio@gmail.com এবং ফেসবুক পেজ বিএজিসি রেডিওতে লাইকটা অবশ্যই করতে ভুলবেন না। শুরু করেছিলাম একটি তরুণ এবং একটি যুবকের গল্প দিয়ে, শেষ করব একটা ছোট্ট ছেলের কথা বলে। শান্ত, মুখচোরা, অন্তর্মুখী ছেলেটি ছিল তার স্কুলের ইংরেজি শিক্ষিকার প্রিয়পাত্র। ছেলেটিও ওই শিক্ষিকাকে অত্যন্ত শ্রদ্ধা করত, ভালোবাসত। আর সেই টান থেকেই হয়তো সেই ইংরেজি শিক্ষিকার যখন ছোট ছিলেন তার অভিনয় করা একটি ছবি বারবার যখনই টিভিতে দেখাতো, ওই ছোট ছেলেটি টিভির সামনে বসে পড়ত। ওই ছোট বয়সে সেই ছবির সবটা বুঝতে না পারলেও বারবার দেখার ফলে সেই চরিত্রগুলো, নানান ইমেজারি, ছবিটির সুর, তার আবহ সঙ্গীত তার মন ও মাথায় এভাবে গেঁথে যায় যে এই ছবির হাত ধরেই তার জীবনে সেই ছবির পরিচালকের বাকি সব কাজ, তার সিনেমা, তার আঁকা ছবি, তার গল্প, তার সুর, এই সব কিছুর এক চিরন্তন অন্বেষণের সূত্রপাত হয়। না, সে ছেলেটি কোনো বিখ্যাত মানুষ নয়। সেভাবে দেখতে গেলে জীবনে বিশেষ কিছুই বলার মতো সে করে উঠতে পারেনি। যেটা বলার মতো করতে পেরেছে সেটা হলো কিছু ভীষণ ভালো মানুষের সাহচর্য এবং তাদের বন্ধুত্ব সে অর্জন করতে পেরেছে। সে ইংরেজি টিচার উমা দাশগুপ্ত, পথের পাঁচালীর দুর্গা, সেই ছোট ছেলেটি আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক। আর সে ভীষণ ভালো মানুষগুলো, বন্ধুগুলো আপনারা। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের শনিবার। শুনতে থাকুন বিএজিসি রেডিও। আর আপনাদের সাথে ছিলাম আমি, অভিষেক। আপনারা শুনছেন বিএজিসি রেডিও, প্রবাসী বাঙালির আড্ডা যাপনের মেঘ ঠিকানা।